ভূত.com। এখানে সত্য ঘটনা শোনানো। ওয়েলকাম ব্যাক টু ভূত.com। ভূত.com-এর 7 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকের ঘটনাটা দুই বোনের সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক অভিজ্ঞতা। দুই বোনের মধ্যে বড় বোন আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছে। সে তাদের নাম ঠিকানা ঘটনাটা শোনানোর সময় গোপন রাখতে বলেছে, কারণ তাদের প্যারেন্টসরা এই ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত কিচ্ছু জানে না। তা দেরি না করে শুরু করছি আজকের ঘটনা। অভিষেক দা, তোমার প্রথম এপিসোড থেকে ঘটনাগুলো শুনছি। ঘটনাগুলো সত্যিই খুব ভালো। তাই আমার আর আমার বোনের সাথে একটা অভিজ্ঞতা আজ তোমার সাথে শেয়ার করছি। আমাদের নাম ঠিকানা আমি এই কারণেই গোপন রাখছি, কারণ আমাদের প্যারেন্টসরা এই ঘটনা সম্পর্কে এখনও পর্যন্ত কিচ্ছু জানে না। ভালো লাগলে ঘটনাটা পড়ে শুনিও, আমরা অপেক্ষায় থাকব। আমাদের বাড়ি গ্রামাঞ্চলে। আমার বোন আমার থেকে 1.5 বছরের ছোট। ঘটনাটা 2023 সালে, মানে গত বছরের ঘটনা। বন্ধুরা মিলে ঠিক করলাম মহালয়ার আগের রাতে জমিয়ে পিকনিক করব। মুরগির ঝোল, ভাত, তার সাথে গন্ধরাজ লেবু আর স্যালাড, এবং শেষ পাতে মিষ্টি। পিকনিকের জন্য মাথা পিছু 50 টাকা করে ধার্য করা হলো। পিকনিকটা আমাদের এক বন্ধুর বাড়ি হবে বলে ঠিক হয়, কারণ আমাদের কোনো বন্ধুর বাড়িতে ছাদ না থাকলেও শুধুমাত্র ওদের বাড়িতেই ছাদ ছিল, আর ছাদে পিকনিক করার মজাটাই আলাদা। আমাদের বাড়ি থেকে ওই বন্ধুর বাড়ির দূরত্ব ছিল প্রায় মাইল 3। আমাদের বাড়িটাই ওই বন্ধুর বাড়ি সব থেকে দূরে থাকায় ঠিক করা হয় আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর বন্ধুর বাড়ি যাব। সকালের কাজগুলো, যেমন বাজার করা, ছাদের ত্রিপল টানানো, বাসনপত্র জোগাড় করা, এই সব ওরাই সেরে ফেলবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বোনকে সাইকেলের পিছনে বসিয়ে বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। বন্ধুর বাড়ি পৌঁছে পিকনিকের কাজে লেগে পড়লাম। নাচ গান হই হুল্লোড় করে পিকনিকটা বেশ ভালোই কাটলো। বন্ধুর বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, তখন প্রায় রাত 10:30 বাজে। আর পাড়াগাঁয়ে রাত 10:30 মানে শহরের প্রায় মধ্যরাতের সমান। নির্ঝুম নিস্তব্ধ পরিবেশ, চারিদিক থেকে শুধু ঝিঝি পোকার ডাক ভেসে আসছে কানে। সাইকেল নিয়ে কাঁচা রাস্তার উপর দিয়ে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চললাম। বন্ধুর বাড়ি থেকে আমাদের বাড়ি যাওয়ার পথে একটা বড় ফাঁকা মাঠ পড়ে, আর মাঠটার অপর প্রান্তে রয়েছে এক ঘন বাঁশবাগান। রাস্তাটা গেছে মাঠ আর ওই বাঁশবাগানের মাঝখান থেকে। সাইকেল চালিয়ে মাঠটার কাছে আসতেই সাইকেলের চেনটা পড়ে যায়। সাইকেলটা থামাতেই বোন পিছন থেকে বলে ওঠে, কি হয়েছে দিদি, সাইকেলটা থামালি কেন? আমি বললাম, সাইকেলের চেনটা পড়ে গেছে, নাপ দেখি ঠিক করতে পারি কিনা। বোন বলল, আর ঠিক না হলে? ঠিক না হলে হেঁটে যেতে হবে। মোবাইলের আলোটা সাইকেলের চেনের সামনে ধর। আমার কথা মতো বোন মোবাইলের আলোটা জ্বেলে সাইকেলের চেনের সামনে ধরল। ফুরফুরে হাওয়ায় বাঁশ গাছের পাতাগুলো একে অপরের গায়ে ঘষা খাওয়ার ফলে একটা শো শো শব্দ কানে ভেসে আসছিল। যেন মনে হচ্ছিল বাঁশ গাছগুলোর মধ্যে দিয়ে কেউ যেন দৌড়ে বেড়াচ্ছে। এবার বোন বলল, এই দিদি, একটু তাড়াতাড়ি কর না, আমার খুব ভয় লাগছে। ভয় যে আমার লাগছিল না সেটা বলবো না, কিন্তু সেটা বোনকে বুঝতে দিলে ওর ভয় আরও বেড়ে যাবে। তাই একটু সাহস জুটিয়ে বোনকে বললাম, এত ভয় কিসের রে তোর? আমাকে দেখ, আমি ভয় পাচ্ছি? ভয় না পেয়ে মোবাইলের আলোটা ঠিক করে ধর। চেনটা প্রায় ঠিক করে ফেলেছিলাম, এমন সময় বোন পিছন থেকে হঠাৎ চেঁচিয়ে ওঠে। আমি সাইকেলটা তাড়াতাড়ি ছেড়ে বোনের কাছে গিয়ে বলি, কি হয়েছে, চেঁচালি কেন? এবার বোন ভয়ে ভয়ে গলায় বলল, আমার ঘাড়ের কাছে কে যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। আমি বললাম, তুই না সত্যি ভিতর ডিম একটা। ওটা কোনো নিঃশ্বাসের আওয়াজ নয়, জোরে বাতাস বইছে, তাই তোর শুনতে কোথাও ভুল হয়েছে। এবার
আমার কথাটা মাঝখান থেকে কেটে বোন বলল, না দিদি, তুই বিশ্বাস কর, কেউ নিঃশ্বাস নিচ্ছিল। এবার আমি বললাম, আচ্ছা বুঝলাম, এখন তো আর নিচ্ছে না। এই বলে আমি আবার চেনটা ঠিক করতে শুরু করলাম। চেনটা ঠিক করে উঠতে যাব এমন সময় আমার কানের কাছেও কেউ যেন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে শুরু করলো। আমি তাড়াতাড়ি ঘাটটা ঘোরাতেই দেখি পিছনে কেউ নেই। এবার আমার মনেও ভয় অল্প অল্প করে বাসা বাঁধতে শুরু করলো। এবার আমি বোনকে তাড়াতাড়ি সাইকেলের পিছনে বসিয়ে সাইকেলে প্যাডেল দিলাম। বোন ক্রমশ বলতে থাকে, দিদি, আমি কিন্তু নিঃশ্বাসের শব্দটা এখনো পাচ্ছি, তাড়াতাড়ি সাইকেলটা চালা না। এবার আওয়াজটা আমার কানেও আসছিল, কিন্তু সেটা বোনকে বুঝতে না দিয়ে বললাম, আমায় বিরক্ত করিস না, চুপ করে বস না। এই বলে সাইকেলের গতিবেগ আরও বাড়িয়ে দিলাম। কিছুটা এগোতেই সাইকেলে ব্রেক কষলাম। বোন বলে উঠল, কি হলো, সাইকেলটা থামালি কেন? এবার আমি কাঁপা কাঁপা গলায় বললাম, ও, ওটা সামনে কে দাঁড়িয়ে আছে রে? বোন সাইকেল থেকে নেমে সামনে তাকাতেই আমাকে জাপটে ধরল। ওটা কে দিদি? আমার ভয় লাগছে। আমাদের থেকে কিছুটা দূরত্বে বাঁশঝাড়ের কাছে কেউ একজন দাঁড়িয়ে আছে। দেখে বোঝা যাচ্ছিল সেটা কোনো পুরুষ মানুষের ছায়ামূর্তি। এবার আমি ওই ছায়ামূর্তিটাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, কে কে দাঁড়িয়েছে ওখানে? কোনো উত্তর নেই। সেই পুরুষ ছায়ামূর্তি একইভাবে ওখানেই দাঁড়িয়ে রইল। যেটা থেকে আরো বেশি ভয় লাগছিল সেটা হলো ওই পুরুষ ছায়ামূর্তিটার দুটো চোখ। এত অন্ধকারের মধ্যেও তার চোখ দুটো কোনো বাল্বের মতন জল জল করছিল। এবার হঠাৎ সেই ছায়ামূর্তিটা হাঁটু গেড়ে বসে কোনো সরীসৃপ প্রাণীর মতো আমাদের দিকে এগোতে শুরু করে এবং মুখ থেকে এক বিকট হাড় হিম করা আওয়াজ বার করতে থাকে। আমরা দুজনে ভয়ে একে অপরের গায়ে জড়াজড়ি করে দাঁড়িয়ে রইলাম। যেন মনে হচ্ছিল আমরা কথা বলার শক্তি হারিয়েছি। ছায়ামূর্তিটা যত কাছে আসছিল তত সেই হিংস্র পিশাচের টকটকে লম্বা লাল জিভটা স্পষ্ট বুঝতে পারছিলাম আজ আমাদের মৃত্যু নিশ্চিত। হঠাৎ পিছন থেকে কেউ যেন আমাদের ডাক দিয়ে বলে উঠল, কারা ওখানে? কথাটা কানে আসতেই দেখলাম সেই ছায়ামূর্তিটা কোনো গিরগিটির মতো বাঁশবাগানের ভিতরে দ্রুত ঢুকে গেল। স্তম্ভিত চোখে দুজনে ওখানেই দাঁড়িয়ে রইলাম। এবার পিছন থেকে আবার কেউ যেন বলে উঠল, এত রাতে তোমরা এখানে কি করছো? পিছনে ঘুরতে দেখি একজন মাঝবয়সী ভদ্রলোক টর্চ হাতে আমাদের দিকে এগিয়ে আসছে। টর্চের আলো মুখের উপর পড়তে একটু স্বাভাবিক হলাম। লোকটা এবার আমাদের কাছে এসে জিজ্ঞেস করলো, তোমরা এখানে দাঁড়িয়ে কেন? এবার আমি ভয় ভয় বললাম, না মানে, ওখানে একটা লোক আমার দিকে গিরগিটির মতো এগিয়ে আসছিল। লোকটাকে দেখে মানুষ মনে হচ্ছিল না। আমাদের সাইকেলের চেনটা এখানে পড়ে গেছিল, তাই আমরা এখানে। আমার কথা শেষ হওয়ার আগেই লোকটা বলে উঠল, এই জায়গাটা ভালো নয়, এই বাগানে জিনেদের বাস। আমি ক্ষেত পাহাড়ে দিতে যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে দেখা হয়ে গেল। আর একটু দেরি হলে একটা বড় অঘটন হয়ে যেতে পারতো, বুঝতে পারছি। এখানে এত রাতে আর থেকো না, চলো তোমাদের এগিয়ে দিই। এই বলে লোকটা আমাদের কিছুটা এগিয়ে দিল।
তারপর আমরা ওখান থেকে সোজা বাড়ি এসে নিজেদের ঘরে চলে আসি। বাড়ির লোকেদের এই ঘটনাটা এই কারণেই জানাইনি, কারণ জানালে আমাদের রাতে বাড়ি থেকে বেরোনো বন্ধ হয়ে যেত। তবে রাতে আর ওই রাস্তা দিয়ে কখনো যাওয়ার সাহস হয়নি। একটি অসাধারণ ঘটনা শুনলাম আজকে আমরা। তবে তোমাদের দুই বোনের সাহস আছে বলে মানতে হবে। তোমাদের ওই সিচুয়েশানে আমি থাকলে আমি হয়তো ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। তো যাই হোক, ভূত.কমের পরিবারের সদস্য হওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভূত.কমের পরিবারটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে। এটাকে আরও অনেক বড় করে তুলতে হবে, যেটার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। তাই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, এবং কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানান আমাদের ঘটনাগুলো শুনতে আপনাদের কেমন লাগছে। আপনাদের জীবনে কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেল আইডি দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আমাদের মেল করুন। আমরা অবশ্যই আপনাদের ঘটনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবার সামনে তুলে ধরব। আজ এখানেই শেষ করছি, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।